ভিডিও কনফারেন্সে 10টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আশুগঞ্জে নতুন 3টি কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 100টিতে। আমাদের যে লক্ষ্য যে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, ইনশাল্লাহ আমরা তা করে ফেলবো। 20,000 আমরা যাচ্ছি, ভবিষ্যতে আরো বেশি, প্রায় 24,000 মেগাওয়াট আমরা করতে পারবো। শুধু গ্যাস নির্ভর নয়, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। এখানে আমাদের ফিউল ডাইভার্সিফিকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তার মানে সরকারকে অবশ্যই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আনতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতা নিয়ে দুই মন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য সমন্বয়হীনতারই প্রমাণ, মত নিরাপত্তা বিশ্লেষকদের। দেশে দক্ষ গোয়েন্দা বাহিনী গড়ার তাগিদ। অপরাজনীতি চলতে থাকলে গণতন্ত্রহীনতার সুযোগে উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠবে, মন্তব্য মির্জা ফখরুলের। জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান। দেশের স্বার্থেই রাজনৈতিক নেতাদের বিদেশ সফরকালে মিছিল সমাবেশ বন্ধ রাখা উচিত, অভিমত প্রবাসীদের। এসবের কার্যকারিতা নেই বললেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউতে 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। সৃজনশীলের নম্বর বাড়লে বন্ধ হবে কোচিং বাণিজ্য, মত শিক্ষাবিদদের। এবং দুই যুগের অচলাবস্থা কাটিয়ে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ঘুমধুম রেল প্রকল্প। পর্যটন নগরীতে যাওয়া যাবে ট্রেনে, বারবার পেছানোয় ব্যয় বেড়েছে 2 গুণ। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশুগঞ্জে 3টি নতুন বিদ্যুৎ কেন্দ্র সহ মোট 7টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরও 3টি প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি। এই 3টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 100টিতে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকারের যে লক্ষ্যমাত্রা তা দ্রুতই অর্জন করা সম্ভব হবে। সড়ক ও রেলপথে ঢাকা চট্টগ্রাম রুটে গতি বাড়ানোর পরিকল্পনা সরকারের। আর এ লক্ষ্যে নতুন এক্সপ্রেসওয়ে এবং ডাবল গেজ রেল লাইন নির্মাণ নিয়ে তৈরি করা একটি অ্যানিমেটেড প্রেজেন্টেশন দেখানো হয় প্রধানমন্ত্রীকে। জানানো হয়, নতুন রেলপথে ঢাকার সঙ্গে চট্টগ্রামের দূরত্ব কমে আসবে 90 কিলোমিটার। পদ্মা ব্রিজের সাথে তো এটা একটা লিঙ্ক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেসব সড়ক সেতু নির্মাণ করা হবে তার সঙ্গে রেলকে সংযুক্ত করা যায় কিনা তা যাচাই করে দেখতে। বঙ্গবন্ধুটা তো আমি এসে জোর করে করলাম, কারণ এখানে খুব আপত্তি ছিল। ওয়ার্ল্ড ব্যাংক নিজেই তো আপত্তি করছে, না এটা ভায়াবল হবে না, হ্যান ত্যান অনেক কথা বলছে। আমি নিয়ে বলছি না, ভায়াবল হবে। তখন দেখা যাচ্ছে রেলের ইনকামটাই বড় ইনকাম। এখন পরে এখানে আর একটা সেতু করেই দেবে তারা, আর কি তারা ভাবে পরে। আর আমি তাদের বলছি যে দেশটা তো আমাদের, আমার থেকে বেশি কে চিনবে? আমাদের থেকে বেশি চেনার তো তাদের কথা না, তারা ওই টাকার হিসাব। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং মানিকগঞ্জে 3টি সড়ক সেতুর উদ্বোধন করেন। আরও উদ্বোধন করেন বেশ কিছু আঞ্চলিক মহাসড়ক। আশুগঞ্জে উদ্বোধন করেন মোট 476 মেগাওয়াটের 3টি বিদ্যুৎ কেন্দ্র। আর এর মাধ্যমে দেশের মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 100টিতে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমরা বাংলাদেশ সেঞ্চুরি করেছে, কাজে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের যে লক্ষ্য যে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, ইনশাল্লাহ আমরা তা করে ফেলবো। 20,000 আমরা যাচ্ছি, ভবিষ্যতে আরো বেশি, প্রায় 24,000 মেগাওয়াট আমরা করতে পারবো। শুধু বিদ্যুৎ না, বিদ্যুৎ, রাস্তাঘাট, খাদ্য নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ যথেষ্ট এগিয়ে যাচ্ছে। যেসব প্রকল্পের ভিত্তি স্থাপন হলো তা দ্রুত শেষ করতে এবং বাস্তবায়ন হওয়া প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই মিলটিকে আমরা আবার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রীর উদ্বোধন করা 10টি প্রকল্পের মধ্যে ছিল পোস্তগোলা, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট সহ বেশ কটি প্রকল্প। এ সময় পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা গুদামে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মী এবং গুদামের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার প্রকল্পগুলো উদ্বোধনের সময় জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন সংসদ সদস্য আমো উবায়দুল মুক্তাদির সহ অন্যান্য নেতাকর্মীরা। সিলেটে সংসদ সদস্য ইমরান আহমেদ এবং মাহমুদুজ্জামান চৌধুরী সহ সাবেক মেয়র এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে। প্রতিবেদকদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 2100 কোটি টাকা ব্যয়ে 225 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ কম্বাইল সাইকেল পাওয়ার প্লান্ট, 200 মেগাওয়াট আশুগঞ্জ ইউনাইটেড পাওয়ার প্লান্ট এবং বেসরকারি রেন্টাল পাওয়ার কোম্পানির 51 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ মিডল্যান্ড পাওয়ার প্লান্ট। এছাড়া বলভদ্র নদীর উপর নবনির্মিত সেতু এবং শহরের মোরাইল রেল ক্রসিং এর ওপর ওভারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে রাজধানীর পোস্তগোলায় 131 কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল, যেটি প্রতিদিন অন্তত 200 মেট্রিক টন আটা ময়দা উৎপাদনে সক্ষম। এ সময় প্রধানমন্ত্রী মিলটি সঠিকভাবে পরিচালনায় মিল কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান। মিলটি যাতে আগামীতে ভালোভাবে চলে সেটা বিশেষ করে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন, স্থানীয় জনগণ আছেন, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বলিষ্ঠ নেতৃত্ব এবং টেকসই পরিবেশ উন্নয়নের সুযোগ প্রসারী পদক্ষেপের স্বীকৃতি স্বরূপ চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ এবং আইসিটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করায় আমার এবং আমার প্রতিমন্ত্রী, এখানে উপস্থিত সকল সংসদ সদস্যদের পক্ষ থেকে, উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে আছেন, থানা আওয়ামী লীগের সভাপতি আছেন, সবার পক্ষ থেকে আমরা আপনাকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। সিলেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হলো দুটি প্রকল্প। এর একটি হচ্ছে 32 কিলোমিটার দীর্ঘ ওসমানী বিমানবন্দর বাইপাস কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নতিকরণ, যে সড়ক হয়ে বৃহত্তম পাথরকুয়ারি ভোলাগঞ্জ থেকে কয়েকশো ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন যাতায়াত করে। এছাড়া বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা বিছানাকান্দি এবং রাতারগুলের যোগাযোগের একমাত্র পথ এই কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়ক। এছাড়া অপর প্রকল্পটি হচ্ছে কাজিরবাজার ব্রিজ। মূলত 1939 সালে নির্মিত কিন ব্রিজ দীর্ঘদিনে অযোগ্য হয়ে উঠেছে ভারী যান চলাচলে, তাই সিলেট শহরবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজিরবাজার ব্রিজ সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। সাবিহানিপা, সময় সংবাদ। সরকারি বেসরকারি অংশীদারিত্ব চুক্তি পিপিপি, আইপিপি ও সরকারের নিজস্ব অর্থায়নে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে চালু হওয়া এই নতুন কেন্দ্র তিনটি থেকে 395 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। বিদ্যুৎ বিভাগ আশা করছে উচ্চ জ্বালানি দক্ষতা সম্পন্ন এই প্রকল্প বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছতে সহায়তা করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু গ্যাসের উপর নির্ভর করে প্ল্যান্ট স্থাপন নয়, বরং জোর দিতে হবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন থেকে শুরু করে আজ পর্যন্ত বিদ্যুৎ খাতে অসামান্য অবদান রেখে চলা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। সম্প্রতি সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কেন্দ্রটির চলমান ইউনিটগুলোর সাথে নতুন করে যোগ হয়েছে আরও 3টি ইউনিট। এর মধ্যে রয়েছে সরকারের নিজস্ব অর্থায়নে 225 মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, পিপিপির আওতায় ইউনাইটেড এন্টারপ্রাইজের 200 মেগাওয়াটের মডিউলার পাওয়ার প্ল্যান্ট এবং আইপিপি প্রকল্পের মাধ্যমে মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেডের 51 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। উচ্চ জ্বালানি দক্ষতা সম্পন্ন নতুন এসব প্ল্যান্ট বিদ্যুৎ খাতে সক্ষমতা বাড়াবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। 3টা প্রকল্প মিলে আমরা মোট 395 মেগাওয়াট আমরা জাতীয় গ্রিডে নতুন যোগ হচ্ছে। আলটিমেটলি আশুগঞ্জ কোম্পানি ভবিষ্যতে বাংলাদেশের বৃহত্তম হাব হবে। এটা সরকারি হিসেব বলছে দেশের 70% মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে, আর আগামীতে এই সংখ্যাকে শতভাগে নিয়ে যেতে বিদ্যুৎ উৎপাদনের এমন নিরন্তর চেষ্টা সরকারের। কিন্তু জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সীমিত গ্যাস সম্পদের এই বাংলাদেশে প্রাথমিক জ্বালানির বিকল্পের ব্যবস্থা না করা হলে টেকসই উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে ভবিষ্যতের দিনগুলোতে। জ্বালানি বিশেষজ্ঞদের পরামর্শ, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না করে শুধুমাত্র গ্যাসের উপর নির্ভর করলে উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে দেশ। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরাতনগুলা নতুন করা, ওটা সাপোর্ট করি, ঠিক আছে,
কিন্তু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে ভিত্তি করে এই আগামী যে ডিমান্ড মিট করা এটা ঠিক হবে না। এখানে আমাদের ফিউল ডাইভার্সিফিকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তার মানে সরকারকে অবশ্যই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আনতে হবে। তবে বিদ্যুৎ খাতের পরিকল্পনা ও নীতি প্রণয়ন সংক্রান্ত প্রতিষ্ঠান পাওয়ার সেল দাবি করছে গ্যাস স্বল্পতা মাথায় রেখেই কাজ করছে সরকার। আমরা নতুন নতুন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র করতেছি, যেটা একই গ্যাস দিয়ে আমরা ডাবল জেনারেশন করতে পারবো এবং পুরানোগুলো রিটায়ার করে যাবে। সুতরাং যদি আর কোনো নতুন গ্যাস যদি যুক্ত নাও হয়, আমাদের অ্যালোকেটেড গ্যাস দিয়ে কিন্তু আমরা এই বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা চালাতে পারবো। নতুন করে চালু হওয়া জ্বালানি সাশ্রয়ী এসব প্ল্যান্টের সার্বিক উৎপাদন দক্ষতা 54%-এরও বেশি। ফলে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে প্রকল্পগুলো। এছাড়া 2030 সালের মধ্যে 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটি। দেবাশিস রায়, সময় সংবাদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন সন্ধ্যার সময়। ইসলাম আলমগীর বলেছেন, দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অপরাজনীতি চলতে থাকলে দেশে গণতন্ত্রহীনতার সুযোগে উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠবে। দুপুরে রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি। এই ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের সমস্যা সৃষ্টি হলে সমস্ত পক্ষগুলোকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং দেশের সকল সচেতন নাগরিকদের নিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই বিষয়টিকে নিয়ে একটি অপরাজনীতি করা হচ্ছে। আজকে সরকারের একটি অংশ এবং আরেকটি অংশের কথার মধ্যে কোনো মিল নেই। অনেকে বলছেন যে এটার সঙ্গে আইএস জড়িত আছে, অনেকে বলছেন যে এটার সঙ্গে আইএস জড়িত নেই। এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে এই গণতন্ত্রহীনতার সুযোগ উগ্রপন্থীরা গ্রহণ করবে। দেশের নিরাপত্তার সংখ্যা নিয়ে মার্কিন দূতাবাস থেকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী এমন কথা স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী এই দাবি উড়িয়ে দেন। দুই মন্ত্রণালয়ের এমন পরস্পর বিরোধী বক্তব্যকে সমন্বয়হীনতা বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে বিদেশের উপর নির্ভর না হয়ে দেশের ভেতর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দক্ষ গোয়েন্দা বাহিনী গড়ে তোলা উচিত। শাফিন জাহিদের রিপোর্ট। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল। 28 সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় ইতালিয়ান নাগরিক খুন। এর 4 দিন পর 3রা অক্টোবর রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক। দেশে এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে নিরাপত্তার বিষয়ে। যদিও সম্প্রতি মার্কিন দূতাবাস থেকে নিরাপত্তার শঙ্কার বিষয়ে আগে থেকেই জানানো হয়েছিল বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। On the security questions, one is we will leave our security advisory in place until we feel the threat has passed. মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি স্বীকারও করেন পররাষ্ট্রমন্ত্রী। সেটা তো যেটা দিয়েছিল সেটা ঠিকই আছে, কিন্তু সেইখানে তো হয় নাই। তবে এর একদিন পর বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিদের ওপর হামলার আশঙ্কার বিষয়ে কোনো রাষ্ট্র বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দেয়নি। কখনই কোনো পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থা আমাদেরকে বলেনি যে বিদেশিদের উপর হত্যা হবে। দুই মন্ত্রীর দুই ধরনের মন্তব্যের কারণ হিসেবে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার অভাব বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এও বলছেন, যে তথ্য বাংলাদেশ সরকার পেয়েছিল তা পর্যাপ্ত ছিল না। এটি নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়। এটি হচ্ছে বিদেশের সাথে এবং দেশের মধ্যে যোগ করার জন্য এক্ষেত্রে আমি দুটো মন্ত্রণালয়কে চিহ্নিত করতে পারি, একটি বিদেশ মন্ত্রণালয়, একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো আমরা তাদের কাছ থেকেই যে বক্তব্য আসবে সেটি মানুষ বেশি গ্রহণ করবে। সেক্ষেত্রে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তারাই জানেন। যে তথ্য এসেছে বাংলাদেশে কিন্তু সেটা সাফিসিয়েন্ট ডিটেল ছিল না, যার ফলে কোনো ফলপ্রসূ অপারেশন কন্ডাক্ট করা সম্ভব হয়নি। মন্ত্রীর যতটুকু জানা উচিত তত জানা দরকার, সেটা যদি উনি সে ব্যাপারে যদি অবহিত না থাকেন সেটা তো ডেফিনেটলি একটা উদ্বেগের কারণ। তারা বলছেন, দেশে বিদেশ নির্ভরতা কমিয়ে প্রয়োজন দেশে সুদক্ষ আর প্রযুক্তিতে সমৃদ্ধ গোয়েন্দা বাহিনী গড়ে তোলার। এটা কারেক্ট পার্সপেক্টিভে আমাদেরকে এটা অ্যাড্রেস করা উচিত। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া না যেতে পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় তারা। দীর্ঘদিন ধরে লিবিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণেই আবারও এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সরকার লিবিয়ার বর্তমান পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করছে। যদি কোনো বাংলাদেশি নাগরিক জরুরি কাজে লিবিয়ায় যেতে বাধ্যও হন, তাদেরও নির্ধারিত কাজ শেষে দ্রুত ফিরে আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আন্দোলনের নামে যারা আগুন সন্ত্রাস করে ব্যর্থ হয়েছে, দুই বিদেশির হত্যার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাম্প্রতিক বিষয়ে আলোচনায় সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়াও গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আদালতে আত্মসমর্পণ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এতই তিনি বাংলাদেশের বাঙালি প্রেমী ছিলেন। তিনি সেই প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, তিনি মুসলমান হয়েছেন, তিনি মসজিদে যেতেন। সেই লোকটাকে আইএস কেন মারবে? যারা নাকি অগ্নিসংযোগ করে, অগ্নি সন্ত্রাস করে ব্যর্থ হয়েছেন, তাদের হয়তো এটা একটা নতুন কৌশল থাকতে পারে। আমরা কোনো সন্দেহই অমূলক নয়, আমি বারবার বলছি, আমরা সব সন্দেহকেই আমরা নিয়ে অ্যাড্রেস করে আমরা কাজ করছি। কূটনৈতিক পাড়ার নিরাপত্তা জোরদারে এবার মাঠে নামলো ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত। বিকেলে বারিধারা দূতাবাস এলাকায় মহড়া দেয় সোয়াত। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের প্রধান উপ পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম জানান, ইতালি নাগরিক তাভেলা সিজারের মৃত্যুর পর নিরাপত্তা নিয়ে বিদেশিদের আশ্বস্ত করতে এ মহড়ার আয়োজন করা হয়েছে। নিরাপত্তা নিয়ে বিদেশিদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও দাবি করেন এই গোয়েন্দা কর্মকর্তা। তিনি জানান, সোয়াতের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিভিন্ন দল ও কূটনৈতিক এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখছে। যারা এই যে কূটনৈতিক এরিয়া, এখানে যারা বসবাস করে তারা নিরাপদে আছে এবং আমরা তাদের নিরাপদে রাখতে সদা প্রস্তুত। এবং তাদের আমরা বোঝাতে চাই যে না, এখানে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা আমরা এই যে ঘটনা ঘটেছে এটা আমরা আইনের আওতায় এনে তাদের আমরা বিচারে সোপর্দ করব। এমনিতে আর এই সমস্ত ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নাই। সন্ধ্যার সময় আরো থাকছে। মানবতা বিরোধী অপরাধ মামলায় কক্সবাজারের সালামতুল্লাহ খান সহ 19 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত, গণহত্যা সহ 13টি অভিযোগ। দেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য প্রবাসীদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত সাধারণ বাংলাদেশিরা। দেশের প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতার বিদেশ সফরকালে রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেন তারা। তবে এই কর্মসূচি কার্যকরে কোনো ভূমিকা রাখতে পারে না বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে মোমেন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেতার বিদেশ সফরকে কেন্দ্র করে প্রায় সময়ই প্রবাসে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়ে থাকে। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সময়ও দেখা যায় এমন চিত্র। নিউ ইয়র্ক বিমানবন্দর ও জাতিসংঘের সামনে সরকার ও বিরোধী দল উভয় পক্ষই পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করে। বিদেশে এ ধরনের বিদ্বেষ আর বিভক্তির রাজনীতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কোনোদিন এগেইনস্ট ইচ আদার ডেমনস্ট্রেশন করা উচিত না, বিকজ আমরা সবাই ইউনাইটেড টু ডু ওয়ান থিং, হুইচ ইজ আমাদের দেশের উন্নতি দেখানোর জন্য। যে নেত্রী আসুক না কেন, খালেদা জিয়া হোক আর শেখ হাসিনাই হোক, বিদেশে তাদের এগেইনস্টে কোনো বিক্ষোভ করা, এটা দেশের ভাবমূর্তি আসলে আমাদের ক্ষুণ্ণ হয়। বিশেষ করে বিমানবন্দরে কালো পতাকা প্রদর্শনের সংস্কৃতি বন্ধের ব্যাপারে সরকার ও বিরোধী উভয় পক্ষ একমত পোষণ করে। আমরা যে প্রক্রিয়া আগে করেছি, আমার মনে হয় আমাদের সেই প্রক্রিয়াটা, সেই কালচারটা চেঞ্জ করে আমাদের সে প্রতিবাদটা করা উচিত। জাতিসংঘের সামনে যেখানে নির্ধারিত জায়গা, সেখানে আমাদের ভিন্ন মত প্রকাশ করতেই পারি, বাট বিমানবন্দরে বিষয়টা দৃষ্টিকটু। আমি মনে করি এটা স্টপ হওয়া উচিত। জাতিসংঘের সামনে বিক্ষোভ, প্রতিবাদ বা মানববন্ধনের কোনো কার্যকরী ভূমিকা নেই বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এগুলোর কোনো ইম্প্যাক্ট হয় না, কারণ এগুলো বাংলাদেশের পত্রপত্রিকাতেই বড় করে ফলাও করে। এইটার একমাত্র ইম্প্যাক্ট আমার যেটা হলো যে অপোজিশন গ্রুপের মধ্যে একটা উৎসাহ সঞ্চার। দলীয় রাজনীতিতে বিভক্ত না হয়ে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মূলধারায় সক্রিয় থাকা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
শিক্ষার্থীরা বলছেন এমসিকিউ নম্বর কমানো হলে পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে শিক্ষকরা বলছেন শিক্ষার মান বাড়াতে এমসিকিউ নম্বর কমিয়ে সৃজনশীলের নম্বর বাড়াতে হবে। এতে কোচিং বাণিজ্য বন্ধ হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। ফখরুল শাহিনের রিপোর্ট। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 2017 সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর ফলে মোট 100 নম্বরের পরীক্ষায় 40 নম্বরের এমসিকিউ এর পরিবর্তে 30 নম্বর আর 60 নম্বরের সৃজনশীল প্রশ্ন বাড়িয়ে করা হবে 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন। যেসব বিষয়ে 35 নম্বরের এমসিকিউ সেখানে হবে 25 নম্বর। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন এই সিদ্ধান্ত পরীক্ষার্থীদের ভালো ফলাফলের অন্তরায়। সৃজনশীলে দেখা যায় মেইন থিমটা যদি আমরা ধরতে না পারি তখন দেখা যায় আমাদের পুরো মার্কটাই কাটা যায়। নৈবিত্তিক যদি ভালো করে পড়া হয় তাহলে 40-এ 40 মানে পারা যায় এবং 40-এ 40 মার্কই পাওয়া যায়। সাবজেক্টিভে সব নাম্বার উঠাইতে পারে না, ওরা ভালোভাবে লিখতে পারে না, ওর জন্য অর্ধেক নাম্বার উঠে। আর অবজেক্টিভ যদি ওরা রাইট অ্যান্সার করে তাহলে ওদের পুরাটা নাম্বার উঠে। এজন্য আমরা চাচ্ছি অবজেক্টিভটা যা আছে তাই থাকার জন্য। তবে শিক্ষকদের অভিযোগ সৃজনশীল নম্বর বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ দিতে হবে। মেধা বিকাশের ক্ষেত্রে সৃজনশীলতার ভূমিকা কমে যাচ্ছে। তাদের লেখনী ক্ষমতা, প্রকাশ ক্ষমতা, তাদের বানানের ক্ষেত্রে ত্রুটিগুলো আমরা দেখতে পাচ্ছি। বহু নির্বাচনী পরীক্ষার নাম্বার কমিয়ে সৃজনশীল পদ্ধতির নাম্বার বাড়িয়ে দিলে আমি মনে করি ছাত্রদেরও মানের উন্নয়ন হবে এবং ভালো ছাত্ররা ভালো করবে। এদিকে শিক্ষার মান উন্নয়নে সৃজনশীল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। সৃজনশীল পদ্ধতি যেখানে কার্যকর সেখানে আমি মনে করি এমসিকিউ একটা সাংঘর্ষিক অবস্থানে থাকে। এমসিকিউ পদ্ধতিতে সৃজনশীল যে পড়াশোনা হয় তার বিচার করাটা মুশকিল হয়। অনেকে না জেনে একটা দাগ দিলেও তাতে শুদ্ধ হতে পারে। নম্বর কমানোর পাশাপাশি আগামী বছর থেকে এমসিকিউ পরীক্ষা আলাদাভাবে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সভা থেকে। অভ্যস্ত হননি এখনো। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আগামীকাল জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মিছিল শেষে এই ঘোষণা দেন তারা। সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা কর্মসূচিকে সমর্থন জানিয়ে আন্দোলনে অংশ নেন। তবে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি প্রথম দিকে কম থাকলেও ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। প্রায় 1 ঘন্টা শহীদ মিনারে অবস্থান শেষে মিছিল বের করেন তারা। শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। আগামীকাল 3টায় জাতীয় জাদুঘরের সামনে একটি সংহতি সমাবেশের আয়োজন করেছি। এখানে উপস্থিত থাকবেন শিক্ষক, ছাত্র, অভিভাবক, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মানবতা বিরোধী অপরাধ মামলায় কক্সবাজারের বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদ মিয়া সহ 19 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানান জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। তিনি জানান এই 19 জনের বিরুদ্ধে 71-এর মে মাসে মহেশখালীতে 94 জনকে হত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতন সহ 13টি মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এদের মধ্যে সালামতুল্লাহ সহ 6 জন কারাগারে আর হেফাজতে ইসলামের নেতা মৌলভী জাকারিয়া শিকদার এবং জালাল উদ্দিন সহ 13 জন পলাতক রয়েছেন। আর গ্রেপ্তারের পর অসুস্থতায় মারা যান শামসুদ্দোহা নামে একজন। মোট ঘটনা আমরা এখানে উল্লেখ করছি 13টি। হত্যা যাদের নাম উল্লেখ করা হয়েছে আমাদের রিপোর্টে তাদের সংখ্যা 94, নারী নির্যাতন অসংখ্য, লুটপাট ও অগ্নিসংযোগ ব্যাপক। তারা 1971 সনে মানে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে পাকিস্তান দখলদার সেনাবাহিনীর পক্ষ নিয়ে পরস্পর যোগ সাজসে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়। তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট যথেষ্ট তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ পাওয়া যাওয়ায় তাদেরকে আমরা বিচারে সুপর্দ করার জন্য চিফ প্রসিকিউটর বরাবরে এই রিপোর্ট সাবমিট করছি। গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলখানাগুলোতে রেড অ্যালার্ট জারি সংক্রান্ত কোনো চিঠি এখনো পাননি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
তবে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ মাথায় রেখে তারা নিজ থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছেন বলেও জানান তিনি। সকালে কারাবন্দীদের কল্যাণ ও পুনর্বাসনের ওপর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন কারা মহাপরিদর্শক। এখন পর্যন্ত আমার মন্ত্রণালয় থেকে আমাকে কোনো রেড অ্যালার্ট জারির কথা বলা হয়নি, তবে আমরা সবসময় নিরাপত্তার বিষয়ে সবসময় অ্যালার্ট। এখন এই অবস্থায় যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি বা দুইটা ঘটনার পরে আমরা আরো একটু বেশি এবং বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা যেহেতু বলছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের স্যাবোটাজ বা এই সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে, বিভিন্ন সময় বলছেন যে এইসব পরিকল্পনাগুলো জেল থেকে হচ্ছে। সুতরাং আমরা তাদেরকে এত বেশি টাইট রাখছি, আপনারা হয়তো ভিতরে গেলে বুঝতে পারবেন যে তারা অন্যরা তো হাঁটতে পারেন, আমার জঙ্গি বন্দীরা সবাই বন্দী আছে। দীর্ঘ 2 যুগের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার ঘুমধুম রেল যোগাযোগ প্রকল্প। এবার আর মিটার গেজ সিঙ্গেল লাইন নয়, বরং ব্রডগেজ ডুয়েল লাইনের মাধ্যমে 2000 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। ভূমি অধিগ্রহণের পাশাপাশি শুরু হয়েছে টেন্ডার প্রক্রিয়া। তবে বারবার পেছানোর কারণে প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায় 2 যুগ আগে শুরু হয়েছিল চট্টগ্রাম দোহাজারে পর্যন্ত থাকা রেললাইনকে কক্সবাজারে ঘুমধুম পর্যন্ত বিস্তৃত করার কাজ, কিন্তু নানা জটিলতার কারণে বারবার হোঁচট খেয়েছে এ প্রকল্প। শেষ পর্যন্ত বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে শুরু করেছে এ প্রকল্পের কাজ। তবে আগের নকশা অনুযায়ী মিটার গেজের রেললাইন হওয়ার কথা থাকলো, এবার হচ্ছে ব্রডগেজ সহ ডুয়েল লাইন। আর এই কাজের জন্য জমি অধিগ্রহণ করতে 312 কোটি টাকা পরিশোধ করার পর আবার নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে 605 কোটি টাকা। আগামী বছর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে 2020 সালের মধ্যে শেষ হবে পুরো কাজ, এমনটাই লক্ষ্য। এবছর ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য সরকার থেকে অর্থ বরাদ্দ আছে। ল্যান্ডের পরিমাপ নির্ণয়ের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে এবং সেই নকশা অনুসারে এই ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আমাদের চলছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ বারবার বন্ধ হয়ে যাওয়ায় বেড়ে যাচ্ছে প্রকল্প ব্যয়। শুরুর দিকে এর প্রকল্প ব্যয় 1000 কোটি টাকা থাকলো, এখন তা 2000 কোটি টাকার বেশি। ব্রিজ কালভার্ট সবকিছু ওই স্ট্যান্ডার্ড করবে এবং সেটা মিটার গেজের চেয়ে এই ডুয়েল গেজ স্ট্যান্ডার্ড, ব্রড গেজ বা ডুয়েল গেজ স্ট্যান্ডার্ড এটা অনেক ভারী এবং কষ্ট বহুলাংশে এটা বৃদ্ধি পাচ্ছে। মূলত ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশ হিসেবে এই রেললাইন গুমদুম পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি যেভাবে ওদের সারা দেশে রেলওয়েতে ঘুরে বেড়াইতে পারে, আমাদের জনগণও এখান থেকে দেখালো পাকিস্তান, এখান থেকে চীন, জাপান ঘুরে এক ট্রেনেই ঘুরে যেতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে পর্যটন শহর কক্সবাজার রেল নেটওয়ার্কের আওতায় আসবে। এর ফলে পর্যটন শিল্পের যেমন বিকাশ ঘটবে, তেমনি বিস্তৃত হবে সেখানকার ব্যবসা বাণিজ্যের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 6 দিন পেরিয়ে গেলেও বান্দরবান থেকে অপহৃত গাইড সহ 2 পর্যটকের এখনো খোঁজ মেলেনি। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অপহৃত 3 জনকে উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। গত 3 অক্টোবর বান্দরবানের রুমা থেকে 2 পর্যটককে তাদের গাইড সহ অস্ত্রের মুখে অপহরণ করা হয়। অপহরণের পর তাদেরকে ভারতের মিজোরামের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে গতকাল দুপুরে আরাকান লিবারেশন পার্টির সদস্যরা মুঠোফোনে মুক্তিপণ হিসেবে 50 লাখ টাকা দাবি করেছে বলে জানিয়েছেন অপহৃত গাইডের স্বজনরা। আর্মিরা অনেক তৎপর এই ব্যাপারটা নিয়ে, পুলিশরাও সর্বক্ষণিক, গোয়েন্দা যারা আছেন তারাও সর্বক্ষণিক আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন। তাদের সাথে আমাদের বৈঠকও হয়, তারা আমাদের কাছ থেকে সব তথ্য নেন এবং আমাদের আশ্বাস দেন যে তাদেরকে উদ্ধার করার তারা যথেষ্ট চেষ্টা করবেন। শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন দুপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। সকালে ক্রিকেটার শাহাদাত হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে গত সোমবার এ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে শাহাদাতকে কারাগারে পাঠান। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করেন। গত 6 সেপ্টেম্বর মিরপুরের কালশি এলাকা থেকে আহত অবস্থায় গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীকে আসামি করে মিরপুর থানায় মামলা করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। কি
কি কারণে তাকে দিনের পর দিন টর্চার করা হয়েছে, এই কারণে আমরা জানতে চেয়েছি। এবং এবং এটাও কোর্টের কাছে বলা হয়েছে যে এই ভিকটিম এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। বিজ্ঞ আদালত দুই পক্ষের শুনানি অন্তে পুলিশের রিমান্ডের আবেদন 7 দিনে ছিল, দুই পক্ষের শুনানি অন্তে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এই মামলায় রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না, কারণ এই মামলায় কোনো উদ্ধারের বিষয় ছিল না। ইতিমধ্যে এই মামলার ভিকটিম সে অলরেডি 22 ধারা জবানবন্দি দিয়েছে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন করে নিভিয়া পণ্য বাজারজাত করা শুরু করেছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ। প্রতিষ্ঠানটি সম্প্রতি নিভিয়ার আনুষ্ঠানিক পরিবেশক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ সফর করেন নিভিয়া ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রক্ষিত হারগাভে। এ সময় তিনি গুলশানে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সম্মেলনে অন্যান্যদের মাঝে নিভিয়ার বাংলাদেশ পরিবেশকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Florina and Atrix. Florina and Atrix were alcohol-free. এবারে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের সাহিত্যিক স্ভেতলানা আলেকজেভিচ। বর্তমান সময়ের বিষাদ এবং আশাবাদ বহুমাত্রিক স্বরে তার লেখায় প্রকাশ পায় বলে এক বিবৃতিতে জানায় নোবেল কমিটি। 1948 সালে 31 মে ইউক্রেনে জন্মগ্রহণ করেন পেশায় সাংবাদিক এই সাহিত্যিক। বর্তমানে বেলারুশের রাজধানী মিনস্কে বসবাস করছেন তিনি। এর আগে 2013 সালে আলেকজেভিচ জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় দেয়া শান্তি পুরস্কার অর্জন করেন। এবার সাহিত্যে নোবেলের জন্য প্রায় 200 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। Власть пока делает вид, как будто меня нету, как будто не потерять. কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলের 7টি পরিবর্তন সহ নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন টিম বিজেএমসির ফরওয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। আজ দল ঘোষণা করে বাফুফে। দীর্ঘদিন পর জাতীয় দলের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন সাখাওয়াত রনি ও ওয়ালি ফয়সাল। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল ও ডিফেন্ডার রেজাউল করিম। তবে একই কারণে দলে জায়গা পাননি অভিজ্ঞ স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি, উইঙ্গার জাহিদ হাসান এবং সোহেল রানা। আগামী 13 অক্টোবর কিরগিজস্তানে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে অংশ নেবে বাংলাদেশ। এজন্য মামুনুলরা দেশ ছাড়বে 9 অক্টোবর। এর আগে ঘরের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচে কিরগিজদের বিপক্ষে 3-1 গোলে হেরেছিল মামুনুলরা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন আফ্রিকার ইসা হায়াতু। ফিফার নির্বাচিত সভাপতি সেপ ব্ল্যাটারকে দুর্নীতির অভিযোগে তার পদ থেকে বরখাস্তের পর সাময়িকভাবে ইসাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দুর্নীতির দায়ে সেপ ব্ল্যাটারকে 90 দিনের জন্য বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে ফিফার এথিক্স কমিটি। আর তার অবর্তমানে 3 মাসের জন্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ইসা হায়াতুকে। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি হায়াতুকে সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়টি ফিফার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে ব্ল্যাটারের উপর 90 দিনের এই নিষেধাজ্ঞা 135 দিন পর্যন্ত বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 3 মাস সময়ের মধ্যে সুইস কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ওঠা ফৌজদারি অপরাধের অভিযোগ তদন্ত করে দেখবেন। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিডিও কনফারেন্সে 10টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আশুগঞ্জে নতুন 3টি কেন্দ্র চালুর মাধ্যমে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 100টিতে। যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতা নিয়ে 2 মন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য সমন্বয়হীনতারই প্রমাণ। মত নিরাপত্তা বিশ্লেষকদের, দেশে দক্ষ গোয়েন্দা বাহিনী গড়ার তাগিদ। অপরাজনীতি চলতে থাকলে গণতন্ত্রহীনতার সুযোগে উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠবে, মন্তব্য মির্জা ফখরুলের। জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান। দেশের স্বার্থেই রাজনৈতিক নেতাদের বিদেশ সফরকালে মিছিল সমাবেশ বন্ধ রাখা উচিত, অভিমত প্রবাসীদের। এসবের কার্যকারিতা নেই বললেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত। এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউতে 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। সৃজনশীলে নম্বর বাড়লে বন্ধ হবে কোচিং বাণিজ্য, মত শিক্ষাবিদদের। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।